মানে নিজেকে আলাদা করে রাখতে সক্ষম হয়েছে নিজের ক্ষমতা বলে। তাকে বলা হয় সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রের শাসনে অন্য রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ চলবে না। আজকে হচ্ছে ভারত সেই সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছিল। কিন্তু আমরা জানি যে ভারতবর্ষ একটা বহুজাতিক দেশ। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতির সমাবেশ, ঠিক আছে? তামিল জাতি, বাঙালি জাতি, মারোয়াড়ি জাতি, মারাঠি জাতি, পাঞ্জাবি জাতি, এরকম বিভিন্ন জাতির সমন্বয়ে, অর্থাৎ বিভিন্ন বৈচিত্র্যময় জাতির সমন্বয়ে আমাদের ভারত রাষ্ট্র গঠিত। সেই জন্য 1946 সালে কংগ্রেস, স্বাধীনতার ঠিক আগে কংগ্রেস একটা ইশতেহার বার করেছিল যে তারা স্বাধীনতার পরে কিভাবে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। তাতে ওরা বলেছিল যে ভারতবর্ষকে একটা ফেডারেশন অফ ইন্ডিয়া ঘোষণা করা হবে। ফেডারেশন অফ ইন্ডিয়া মানে যুক্তরাষ্ট্র, যেখানে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা রাজ্যের একটা আলাদা আলাদা মানে অটোনমি থাকবে, মানে স্বয়ংশাসিত ক্ষমতা থাকবে। অটোনমি শব্দটাও তারা ব্যবহার করেছিল। এখন আমরা যখন বাংলা পক্ষ অটোনমি কথাটা ব্যবহার করতে যাই, তখন আমাদের অনেকে বলে কি যে আমরা হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদী। কিন্তু এই অটোনমি শব্দটা 1946 সালে স্বাধীনতার পূর্বে কংগ্রেস নিজের ইশতেহারে ব্যবহার করেছিল। তারপরে যখন 1947 স্বাধীনতা এলো, তখন যে মতিগতি, কংগ্রেসের মতিগতি পুরো পাল্টে গেল। কংগ্রেস, এটা একটা আমাদের সিপিএমের যে সময় যে সাধারণ সম্পাদক ছিলেন EMS নাম্মুদ্রিপাদ, উনি বলেছিলেন যে কংগ্রেস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। কংগ্রেস করলো কি, পুরো ব্যাপারটাকে ভুলে গেল। ভুলে গিয়ে শুধু একটা শক্তিশালী যে সরকার, কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার, যাতে রাজ্যগুলোর কোনো অধিকার থাকবে না, এরকম একটা সংবিধান তৈরি করলো। ভারতীয় সংবিধানে যে ফেডারেশন অফ ইন্ডিয়া মানে যুক্তরাষ্ট্র, এই ব্যাপারটা যে প্রভিশন ছিল, যে প্রস্তাব হয়েছিল, সেই প্রস্তাবটাকে বাতিল করে দেওয়া হয়। মানে ভারত মূলত একটা কেন্দ্রীয় সরকার হিসেবে, কেন্দ্রাত্মক সরকার হিসেবে, ইউনিটারি গভর্নমেন্ট হিসেবে একটা নিজে আত্মপ্রকাশ করবে। কিন্তু এইভাবে যে ভারতের ঐক্য, ভারতের সংহতি রাখা যাবে না, সেটা কিন্তু আমরা কিছুদিন পরেই বুঝতে পারলাম, যখন ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি বিভিন্ন জায়গায় শুরু হলো। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, এগুলোতে রক্তক্ষয়ী আন্দোলন শুরু হলো। এবং এই যে রক্তক্ষয়ী আন্দোলন, এর ফলে কেন্দ্র সরকার বাধ্য হলো যে একটা রাজ্য ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন করবে। সেটা 1955 সালে শুরু হলো। 1956 সালে সেটার হচ্ছে মত প্রকাশিত হলো, প্রস্তাব হলো। সেই ভিত্তিতে বিভিন্ন যে ভারতের এখন বর্তমান রাজ্যগুলো ভাষার ভিত্তিতে গঠিত, অর্থাৎ জাতির ভিত্তিতে গঠিত, সেইভাবে রাজ্যগুলো তৈরি হলো। কিন্তু দেখা গেল যে রাজ্যগুলো তৈরি হলো, কিন্তু কেন্দ্র সরকার কিন্তু তাদের ক্ষমতা দিল না। কেন্দ্রীয় সরকার করলো এমনভাবে তৈরি করলো যে তালিকাগুলো, যাতে সমস্ত ক্ষমতা, বেশিরভাগ ক্ষমতায় কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, রাজ্যগুলির হাতে নামমাত্র কিছু ক্ষমতা। অর্থাৎ রাজ্য গঠন করে দেওয়া হলো, কিন্তু ক্ষমতা কিছু নেই। তো এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ বাড়ছে। যদি এমন হতো যে একটা শক্তিশালী কেন্দ্র এবং একটা শক্তিশালী বিভিন্ন রাজ্য দুটো একই সঙ্গে থাকতো, তাহলেই ভারতের যে বিভিন্ন জাতির মধ্যে বিরোধ, বিভিন্ন যে ভাষাগত বিরোধ, ঠিক আছে, ভারতের ঐক্য সংহতির যে বিরুদ্ধে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো কিন্তু হতো না। কিন্তু বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠীর যে চাহিদা, যে পুরো ভারতটাকে একটা রাজ্য, একটা বাজার করে দাও, পুরো ভারত একটা বাজার, তার মধ্যে কেন্দ্র হচ্ছে দিল্লি থেকে সব কিছু পরিচালিত হবে, এই যে ধারণা বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠীগুলো দিল্লি সরকারের মাথায় চাপিয়ে দিল, সেই ধারা এখনো চলছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রীয় সরকার মানে হচ্ছে যাতে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারই আছে। আমাদের সংবিধানে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এবার তিনটে তালিকা আছে। কেন্দ্র তালিকায় কিছু ক্ষমতা আছে, রাজ্য তালিকায় কিছু ক্ষমতা আছে, যৌথ তালিকায় কিছু ক্ষমতা আছে। এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কেন্দ্র তালিকায় ক্ষমতার সংখ্যা বাড়ছে। আগে কেন্দ্র তালিকায় ছিল 92টা মতো ক্ষমতা, এখন সেটা হয়ে গেছে 100টা। আগে রাজ্য তালিকায় ছিল 66টা মতো ক্ষমতা, সেটা এখন কমে গিয়ে 62টাই হয়ে গেছে। এইভাবে রাজ্যের হাতে যে ক্ষমতা,
রাজ্যগুলোর হাতে যে বিভিন্ন জাতিগুলোর হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতা ক্রমশ কেড়ে নেওয়া হচ্ছে। বর্তমান বিজেপি সরকার সেটাকে আরও বেশি করে ত্বরান্বিত করার চেষ্টা করছে। এটা করছে সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে, যাতে গুজরাটি মারোয়াড়ি যে পুঁজিপতি গোষ্ঠী এবং হিন্দি উর্দু জনগণ তারা যাতে ভারতের অন্য জাতিগুলোকে পরাধীন করে রাখতে পারে, যাতে তাদের তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে পারে। আমরা বাংলা পক্ষ সবসময় ভারতের প্রকৃত যুক্তরাষ্ট্রীয় সংবিধানের পক্ষে। আমরা চাই যে ভারতে যে সংবিধান, সেই সংবিধানে কেন্দ্র সরকারের হাতে প্রতিরক্ষা, বিদেশ নীতি, মুদ্রা, রেল, এই 4-5টা গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে বাকি সমস্ত বিষয় রাজ্যগুলোর হাতে দিয়ে দেওয়া হোক, এবং এর মাধ্যমেই বিভিন্ন রাজ্য তথা বিভিন্ন জাতির মধ্যে যে ঐক্য সেটা আরও সুদৃঢ় হবে, এবং ভারত রাষ্ট্রের যে ঐক্য সেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। আজকে সাধারণতন্ত্র দিবসে আমরা আরেকটা দাবি জানাচ্ছি যে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। ভারতবর্ষে সমস্ত জাতির রেজিমেন্ট আছে সেনায়, আপনার বিহার রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, ঠিক আছে, গোর্খা রেজিমেন্ট, মাদ্রাস রেজিমেন্ট, গাড়োয়াল রেজিমেন্ট, সব রেজিমেন্ট আছে। কিন্তু যে সুভাষচন্দ্রের জাতি, যে সুভাষচন্দ্রের জন্য ভারতবর্ষ আজকে স্বাধীন, সেই জাতির কিন্তু কোনো রেজিমেন্ট নেই। 1921 সালে ব্রিটিশ সরকার এটাকে বন্ধ করেছিল, এখনও ভারত সরকার সেটাকে চালু করার কোনো উদ্যোগ নিচ্ছে না। তো আমরা চাই যে ভারতীয় সেনায় যেন বীর সুভাষের জাতির রেজিমেন্ট থাকে, এটা আমাদের গুরুত্বপূর্ণ দাবি, এবং বাংলা পক্ষ এটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং শেষ পর্যন্ত লড়ে যাবে। এইভাবে আমরা ভারতের যুক্তরাষ্ট্রকে প্রকৃত যুক্তরাষ্ট্র হিসেবে দেখতে চাই, এবং রাজ্যগুলির হাতে অধিক ক্ষমতা চাই। প্রত্যেকটা জাতি যাতে তার নিজের আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারতের রাষ্ট্র গঠনে অংশ নিতে পারে, সেই দাবি রেখে আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য